সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করছি। আমি পিয়ারি চরণ দাস, সহকারী শিক্ষক, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। তো তোমাদের আজকের পড়ানো হবে অষ্টম অধ্যায়, যার বিষয়বস্তু হচ্ছে সমান্তরাল সরলরেখা। আসলে আমরা সবাই বিন্দু চিনি। আসলে বিন্দু কেমন দেখতে? একটা ফোঁটা। আমরা সবাই বিন্দু চিনি। তো একটা বিন্দুর আসলে কি আছে? একটা বিন্দুর দৈর্ঘ্য নেই, আসলে প্রস্থও নেই, বেদও নেই। বা বেদ বলতে আসলে তার পুরুত্ব বা উচ্চতাটাকে বোঝায়। এখন তাহলে কি আছে তার? আসলে বিন্দু শুধুমাত্র অবস্থান আছে। তো একটা বিন্দু যদি চলাচল করে তাহলে সে আর একটা জিনিস উৎপন্ন করে। আসলে একটা বিন্দু চলার পথে রেখা উৎপন্ন হয়। তাহলে কি বললাম? একটা বিন্দু চলার পথে রেখা উৎপন্ন করে। বিন্দুটি যদি সোজা চলে তাহলে কি হয়? সরল রেখা হয়। বিন্দুটি যদি বাঁকা বা বক্রভাবে চলে তাহলে কি রেখা উৎপন্ন হবে? বক্ররেখা উৎপন্ন হবে। আমরা একটু চিত্রে দেখি। এই যে বিন্দুটা আমি নিছিলাম, এই বিন্দুটা যদি সোজা চলে তাহলে কি হয়? সরল রেখা হয়। এখন সরল রেখা আসলে চলমান থাকে, আর এই চলমান বোঝাতে আমরা এখানে তীর চিহ্ন ব্যবহার করব। একটা সরল রেখা আসলে কি হয়? দুই দিকে চলমান থাকে, আর এই জন্য সরল রেখা দেওয়ার সময় আমরা কি করব? আমরা তীর চিহ্ন দেব। আচ্ছা, এই রেখাটা তো আমার এই যে বিন্দুটা আমি নিছিলাম, আমি আরেকটা বিন্দু নিলাম। এই বিন্দুটা এই দিকে চলতে পারে, আবার এই দিকেও চলতে পারে, বক্রভাবে চলতে পারে। তাহলে এটাও চলমান রেখা। তাহলে চলমান বললে আমাদের কি দিতে হবে? তীর দিতে হবে। তাহলে এটা কি রেখা হলো? এটা একটা সরল রেখা হলো। আর এটা কি হলো? বক্ররেখা। তাহলে আমরা কি বুঝলাম? যে আসলে বিন্দু চলার পথকে রেখা বলে। রেখা আসলে দুই ধরনের, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্র রেখা। এখন আমরা আরও কিছু রেখা থেকে আসলে কি উৎপন্ন হয় আমরা একটু দেখব। আসলে আমরা একটা সরল রেখা নিয়েছিলাম। তো সরল রেখাটা আমরা সরল রেখা নিলাম। তো সরল রেখার আসলে এই প্রান্ত চলমান, এ প্রান্ত চলমান, অর্থাৎ এর কোনো প্রান্তবিন্দু নেই, আসলে এর কোনো শেষ নেই। কারণ এদিকেও সে চলমান, এদিকেও সে চলমান। এখন শেষ যদি না থাকে তাহলে আমরা তাকে বলে অসীম। শেষ যদি না থাকে, কোনো কিছু যদি শেষ না থাকে, তখন তাকে কি বলে? অসীম। অসীম অংশ। অর্থাৎ একটা সরল রেখা এদিকটাও অসীম, এদিকটাও অসীম। এখন একটা সরল রেখার যদি সসীম অংশ কিছু নিই, সসীম অংশ বলতে এই সরল রেখার আমরা কিছু অংশ নিলাম। তো দেখো, আমরা বলছি এর প্রান্তবিন্দু নেই। এর কি নেই? প্রান্তবিন্দু, মানে শেষ নেই। কিন্তু এর দেখো, এর কিন্তু আমি তীর দিইনি, তার মানে নিশ্চয়ই চলমান নয়, অর্থাৎ এটা কি স্থির অবস্থায় আছে, এটা কোনো দিকে যাচ্ছে না। তাহলে এটা কি আসলে? এটার নাম হচ্ছে রেখাংশ। আসলে এটা রেখার একটা অংশ। রেখার কোন অংশ? সসীম অংশ, অর্থাৎ যার শেষ আছে। তাহলে আমাদের এটার নাম কি হলো? আমাদের এটার নাম হচ্ছে রেখাংশ। এখন একটা রেখাংশের এক প্রান্ত আমরা যদি স্থির রেখে অপর প্রান্তকে চলমান করি তাহলে আর একটা বস্তু উৎপন্ন হয়, সেটি হচ্ছে রশ্মি। সেটা কি? রশ্মি। একটা রেখাংশকে আমি কি বললাম? একটা রেখাংশের এক প্রান্ত বিন্দুকে স্থির রেখে অপর প্রান্ত বিন্দুকে কি করলাম? আমি চলমান করলাম। তোমরা দেখো, এই প্রান্তবিন্দুটা কিন্তু স্থির, এটাকে স্থির রেখে আমি কি করলাম?
একটা প্রান্তবিন্দুকে আমি কি করলাম, চলমান করলাম। তাহলে এইটা কি, তাহলে রশ্মি, এটা কি রশ্মি। তাহলে কি হলো, রেখার আসলে কোনো প্রান্তবিন্দু নেই। রেখাংশের কি আছে, আসলে রেখাংশের দুইটা প্রান্তবিন্দু আছে। কয়টা, দুইটা, এটাও শেষ এটাও শেষ। আর রশ্মি কি আছে, একটা প্রান্তবিন্দু আছে। কোনটা, এইটা, এইটা তার শেষ। আর কি, এটা চলমান বিন্দু। তাহলে আমরা নিশ্চয়ই রেখাংশ রশ্মি থেকে আমরা নিশ্চয়ই ধারণা লাভ করতে পেরেছি। আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার আমাদের অধ্যায়ে যে প্রস্তাবনা আসছে, অর্থাৎ অধ্যায়ের নাম হয়েছে সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখাটা আমাদের শিখতে হবে। তো আসো আমরা সমান্তরাল সরলরেখা নিয়ে আলোচনা করি। তো শিক্ষার্থীরা, এখানে দেখো আমি তিনটা চিত্র আঁকছি। আমাদের প্রথম চিত্র হচ্ছে দুইটা রেখা আছে, দুইটা সরলরেখা আছে। দ্বিতীয় চিত্রেও দুইটা সরলরেখা, আমাদের তৃতীয় চিত্রেও দুইটা সরলরেখা আছে। এখন প্রথম চিত্রে দেখো সরলরেখা যেহেতু, তাহলে নিশ্চয়ই কি চলমান। প্রথম চিত্রে আসলে ঘটনা দেখি, যদি এই দুইটা রেখা চলমান থাকে তাহলে কি হয়, এরা একটা সময় আসে কি হবে, এরা একটা সময় কি হবে, এরা একটা সময় একটার সাথে আরেকটা কি হবে, মিলিত হবে। এরা একটা সময় কি হবে, একটার সাথে আরেকটা মিলিত হবে। অর্থাৎ এদেরকে আমি যদি বর্ধিত করি, যেহেতু চলমান তাহলে বাড়ানোই যায়। তাহলে আমি বাড়ালাম, বাড়ানোর ফলে দেখলাম যে এরা একটা সময় মিলিত হয়েছে। আচ্ছা, আমরা এই দ্বিতীয় চিত্রে দেখি, আমরা এখানেও দুইটা সরল রেখা আছে। তো আমরা এই সরল রেখাটাকে বাড়াই, আমরা এদিকটা একটু বাড়ালাম, আমরা এদিকেও একটু বাড়ালাম, আমরা বাড়ালাম। তো এই রেখাটা আমি বাড়ালাম, দেখো কোনো মিলিত হয়েছে, আসলে হয়নি। আসলে ব্যাপার হলো আমি যতদূর সোজা যাই, আসলে তোমরা একটু চিন্তা করো, আমি যদি সোজাভাবে বাড়াতেই থাকি এদিকে কিংবা এদিকে, তাহলে কিন্তু এটা কখনোই ওর সাথে মিলিত হবে না। একইভাবে আমরা যদি উপরেরটাও বাড়াতে থাকি, এদিকেও বাড়াতে থাকি, এদিকে বাড়াতে, তাহলে কিন্তু এরা মিলিত হবে না। তাহলে এই চিত্রের ব্যাপারটা এই চিত্র থেকে নিশ্চয়ই ভিন্ন। আমরা এটা একটু দেখি। এখানে একটা দেখো, একটা ছোট সরলরেখা ছিল, একটা বড় সরলরেখা ছিল, আর এখানে কি দুইটাই সমান সরলরেখা। এখন আমি যদি এদেরকে বাড়াই, আমি এদেরকে বাড়ালাম, আমি বাড়ালাম, একেও বাড়ালাম, এতটুকু দিলাম, দেখো তো মিলিত হয়েছে, আসলে মিলিত হয়নি। তাহলে দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্রের মধ্যে একটা মিল আছে। মিলটা কি, যেহেতু সরলরেখা চলমান, চলমান বলতে যা ইচ্ছা, যত ইচ্ছা তুমি বাড়াতে পারো।
এখন এই যেহেতু সরলরেখা চলমান, তাহলে আমরা যদি বাড়াই এরা কিন্তু মিলিত হচ্ছে না। দ্বিতীয় এবং তৃতীয় চিত্র কি হচ্ছে, এরা মিলিত হচ্ছে না। কিন্তু প্রথম চিত্রে দেখো আমরা অল্প একটু বাড়ালাম, সাথে সাথে কী হয়ে গেল, মিলিত হয়ে গেল। তা আসলে দুইটি সরলরেখাকে যদি ইচ্ছে মতো বাড়ানো যায় এবং বাড়ানোর ফলে যদি সরলরেখা দুইটি মিলিত না হয়, তাহলে ওই সরলরেখা দ্বয় পরস্পর কি সমান্তরাল, ওই সরলরেখা দ্বয় কী হবে, পরস্পর সমান্তরাল। এবং এই যে ব্যাপারটা, অর্থাৎ এই সরলরেখা চলমানের যে স্পর্শ না করার যে ব্যাপারটা, এইটাই হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে এইটা কি সমান্তরাল সরলরেখা নয়, এটা কি সমান্তরাল সরলরেখা, সেটা বড় হোক বা ছোট হোক কোনো ব্যাপার না এটা। আর এটাকে দুইটা সমান রেখা নিয়েছিলাম আমরা, এরাও কি মিলিত হচ্ছে না, সুতরাং এরাও সমান্তরাল সরলরেখা। এখন এই সমান্তরাল সরলরেখার যে কোনো একটা রেখা থেকে যদি আমরা লম্ব টানি, লম্ব মানে আসলে কি 90 ডিগ্রি কোণে যদি কোনো রেখা টানা হয়, ধরো আমরা এই সরলরেখা থেকে এই সরলরেখার যে কোনো একটা বিন্দু মনে করো এ বিন্দু হতে যদি আমরা এই সরলরেখার উপর লম্ব টানি, দেখো 90 ডিগ্রি, কত কোণ হয়েছে এটা, 90 ডিগ্রি কোণ। তাহলে এই এটাকে বলে লম্ব দূরত্ব, এটাকে কি বলে, লম্ব দূরত্ব। আসলে একটা সরলরেখা থেকে আরেকটা সরলরেখা কত দূর সেটা নির্ণয় করতে হয় লম্ব দূরত্বের মাধ্যমে। এবার আমরা এখানে দ্বিতীয়টায় আসি। আমি এখানে একটা লম্ব দূরত্ব আঁকলাম, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, দেখো আমি 3টা লম্ব দূরত্ব আঁকছি। আসলে সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্বগুলো সব পরস্পর সমান হয়। তাহলে আমরা কি জানলাম, যে সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্বগুলো সবগুলো সমান হয়। আমরা একটু নাম দিয়ে ফেলি, ধরো এখানে নাম হলো এটা এবি, এখানে এটা নাম দিলে আমরা সিডি, এখানে নাম দিলে আমরা ই এফ। তাহলে কি লেখা যায়, এবি সমান সিডি সমান ই এফ। আচ্ছা, এইবার আমরা প্রথম চিত্রটা একটু খেয়াল করি, কেন ওটা সমান্তরাল সরলরেখা নয়। দেখো আমি বলছিলাম যে সমান্তরাল সরলরেখা চেনার একটা সুন্দর উপায় হচ্ছে স্পর্শ করবে না, কিন্তু এটা স্পর্শ করছে, তাহলে এটা সমান্তরাল নয়। আমরা আর একটা যুক্তি একটু দেখি, লম্ব দূরত্ব সমান হয়। তাহলে আমরা লম্ব দূরত্ব দেখি, আমরা এই রেখাতে এর উপর লম্ব আঁকলাম, আমরা এই রেখা দিয়ে এর উপর লম্ব আঁকলাম, দেখো তো এইটা আর এটা কি সমান, আসলে না, কি এইটা বড় এবং এটা ছোট, তাহলে কি লম্ব দূরত্ব সমান হলো, হলো না, সুতরাং এটি সমান্তরাল সরলরেখা নয়। তাহলে সমান্তরাল সরলরেখা বলতে কি বোঝায়, যদি দুই বা ততোধিক, আমি 2টা করে নিয়েছি, এখানে 3টা করেও থাকতে পারে, 4টা করেও থাকতে পারে। এবার এমনিভাবে আমি 2টা নিয়েছি, এখানে 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে। আসলে এরাও কি সমান্তরাল সরলরেখা। আসলে বড় ছোটটা কোনো ব্যাপার না, আসলে সমান এবং সমান্তরাল কিন্তু একই কথা নয়, ঠিক আছে। সমান্তরাল মানে একই দূরত্বে মেনে চলবে। এখন এই 4টা সরল, তাহলে 2টা হতে পারে ততোধিক, অর্থাৎ 2-এর বেশি হতে পারে। তাহলে 2 বা ততোধিক সরলরেখা যদি স্পর্শ না করে সমদূরত্বে চলমান থাকে, তাহলে তাদেরকে কি বলে, সমান্তরাল সরলরেখা বলে। আমি আশা রাখছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা আসলে জ্যামিতির কিছু বেসিক নলেজ আমরা নিচ্ছি। আসলে যদি আমরা বেসিকটা আমাদের মজবুত হয়, তাহলে কিন্তু আমরা জ্যামিতি সহজেই পেরে যাব, কারণ আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং পরবর্তী ক্লাসে আমাদের এইগুলো খুবই প্রয়োজন। আমরা এখন থেকে যদি আমরা না শিখি এটা, তাহলে কিন্তু আমরা জ্যামিতি সঠিকভাবে সমাধান করতে পারবো না। তো আসো এবার আমরা ছেদক নিয়ে আলোচনা করব। তো ছেদক বিবেচনার জন্য আমরা 2টা সমান্তরাল সরলরেখা নেব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এবার ছেদক।
আমরা দুইটা সমান্তরাল সরলরেখা নিয়েছি, এখন একটা রেখা ছেদ করে এমন একটা রেখা নিচ্ছি, এই দুইটা রেখাকে ছেদ করে এমন একটা রেখা আমরা নিলাম। আমরা একটু নাম দিয়ে ফেলি, এটা হলো এ বি সি ডি, এটা আমরা নাম দিই পি কিউ। আমরা এখানে ছেদ বিন্দুতে একটা নাম দিই, এটা আমরা নাম দিই ই, এবং এটা নাম দিই আমরা এফ। তো দেখো, যদি দুই বা ততোধিক সমান্তরাল সরলরেখাকে অপর একটি রেখা, দুই বা ততোধিক, আমি কয়টা নিয়েছি? দুইটা রেখা নিয়েছি, অর্থাৎ এবি এবং সিডি নিয়েছি। যদি দুই বা ততোধিক অর্থাৎ এবি বা সিডি কে অপর একটি সরলরেখার নাম কি? পি কিউ। অপর একটি সরলরেখার নাম কি? পি কিউ। ছেদ করছে কোন বিন্দুতে? যথাক্রমে ই এবং এফ বিন্দুতে। তাহলে বলা যায় কি, যদি দুই বা ততোধিক সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করে, তাহলে ওই যে সরলরেখাটা ছেদ করলো, অর্থাৎ এইটা, অর্থাৎ কি এটা, এটার নাম হচ্ছে ছেদক। আমি তোমাদের চিত্রটা আবার একটু বড় করে আঁকি, কারণ পরবর্তীতে আমাদের একান্তর কোণ এবং অনুরূপ কোণ বোঝানোর জন্য কাজে লাগবে। দেখো, আমি দুইটা সমান্তরাল সরলরেখা নিয়েছি, এখন একে ছেদ করে কি করব? আমরা আর একটা রেখা নেব, একে ছেদ করে আমরা কি করব? আর একটা রেখা আমরা নিয়ে ফেলি। আচ্ছা, আমরা একটু নাম দিয়ে ফেলি। আমরা এর নাম দিই এ, এর নাম দিই আমরা বি, এর নাম দিই সি, এবং এর নাম দিয়ে ফেলি ডি। আমরা এটারও একটা নাম দিয়ে ফেলি, আমরা এটার নাম দিই পি, এটার নাম দিই কিউ। তোমরা ইচ্ছা মতো নাম দিতে পারো। এখানে হলো ই, আমরা ই নাম দিলাম, আর এখানে নাম দিলাম এফ। তাহলে আমি কি করলাম? আমি দুইটা সমান্তরাল সরলরেখা নিলাম। আমরা একটু চিহ্ন দিয়ে দিই। যেহেতু সবগুলাই সরল রেখা, এখন আমরা ছেদকটা জানছি, এখানে ছেদকের নাম কি? পি কিউ। ছেদকটা আসলে সমান্তরাল সরলরেখা দেখে কোন কোন বিন্দুতে ছেদ করছে? যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করছে। এখন ছেদ করার ফলে দেখো কোণ উৎপন্ন হয়েছে অনেকগুলো, একটা কোণ, 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 অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এখন এই কোণ উৎপন্ন হয়েছে, আবার একটা ব্যাপার আছে। দেখো, এই যে রেখাটা, রেখাটার এক পাশের অনেকগুলো কোণ হয়েছে, আবার বিপরীত পাশেও অনেকগুলো কোণ আছে। এখন এক পাশের কোণগুলোকে আমরা একটা নাম দেব, আর বিপরীত পাশের কোণগুলোকে একটা নাম দেব। তো আসো আমরা এক পাশের কোণগুলোর আগে নামটা জেনে নিই। তো এক পাশের একটা কোণ, অর্থাৎ ছেদকের এক পাশে, অর্থাৎ পি কিউ এর এক পাশে আমরা একটা কোণ নিলাম। আমরা একটা কোণ নিলাম, একটা কোণ কোথায় নিলাম? বাইরে নিলাম। এবার একটা কোণ আমরা ভিতরে নেব। আমরা এটাকে একটা, আমরা এটাকে 1 দিলাম, আর এটাকে কি দিলাম? 2 দিলাম। আসলে দেখো, এই 1 কোণ এবং 2 কোণ ছেদকের কিন্তু একই পাশে। তাই বলা যায় আসলে ছেদকের একই পাশে যদি কোণ হয়, তাহলে ওই কোণদ্বয় কি হয়? অনুরূপ কোণ হয়। কি হয়? অনুরূপ কোণ। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ছেদকের একই পাশের অর্থাৎ অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ লেখা যায় কি? 1 কোণ সমান 2 কোণ। এখন তোমাদের যদি বলা হয় এই পাশে কি হতে পারে? হ্যাঁ, এ পাশে হতে পারে।
আমরা যদি এ পাশে একটা কোণ আঁকি, ধর আমরা এটার নাম দিলাম 3, তাহলে 3 এর কী হবে, 3 সমান কী হবে 4, তাহলে এখানে কি লেখা যায় যে 3 কোণ সমান 4 কোণ। তাহলে কি আমরা অনুরূপ কোণ বুঝতে পারলাম? আমাদের কিন্তু জ্যামিতি প্রমাণের জন্য এটা খুবই জরুরি, আমরা সবসময় এটা মনে রাখার চেষ্টা করব। তাহলে অনুরূপ কি, যে দুইটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করলে ছেদকের একই পাশের কোণগুলোকে কি বলে, অনুরূপ কোণ বলে। এবং এইবার আমরা শিখব বিপরীত কোণ। তাহলে আমরা যেহেতু অনুরূপ কোণ আমাদের শেখা হয়ে গেছে, আমরা এটা মুছে ফেলি। আমরা সবগুলো কোণগুলো মুছে ফেললাম। এখন দেখো আমরা অনুরূপ কোণ বের করার সময় আমরা কিন্তু রেখার ভিতরে নিয়েছিলাম, বাইরে নিয়েছিলাম, ভিতরে একটা নিয়েছিলাম এবং বাইরে একটা কোণ নিয়েছিলাম। কিন্তু এবার আমরা দুইটা কোণই আমরা ভিতরে বিবেচনা করব এবং কোণাকুণি বিপরীত পাশে। তাহলে এই হলো ছেদক, আমরা এখানে একটা কোণ বিবেচনা করি, এর বিপরীত পাশে বলছে, এবং দুইটা রেখার মধ্যে হবে, বাইরে নয়। আসলে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। এই কোণটা হচ্ছে কি, একান্তর কোণ। তাহলে কি হচ্ছে, ছেদকের বিপরীত পাশের কোণ দ্বয় কি কোণ হয়, একান্তর কোণ হয়। এখন তোমাদের যদি বলা হয়, আমরা একটু নাম দিয়ে ফেলি, এটাকে 1 দিই, এটাকে 2 দিই, তাহলে কি বলা যায় যে 1 কোণ সমান 2 কোণ। কেন আমি সমান দিলাম? কারণ আসলে অনুরূপ কোণের মতো এটা কেমন, যে ছেদকের আসলে যে ছেদক যে একান্তর কোণ উৎপন্ন করে, এই একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। তাই আমি লিখছি কি 1 সমান 2 কোণ, অর্থাৎ 1 কোণ সমান 2 কোণ। এবার তোমাদের যদি বলা হয় যে আর কি হতে পারে, আমরা এই কোণটা এবার নিই, আমরা এটার নাম দিই 3, তাহলে এর কোণাকুণি আমরা যাব, কোণটা হবে এই 4 কোণ হবে। তাহলে কি লেখা যায় যে 3 কোণ সমান 4 কোণ। তাহলে একান্তর কোণগুলো পরস্পর সমান এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তাহলে একান্তর কোণ কাকে বলে এবং অনুরূপ কোণ কাকে বলে আমরা একটু বলি। দুইটি সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করলে ছেদকের একই পাশের কোণগুলোকে কি বলে, অনুরূপ কোণ। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে কি বলে, অনুরূপ একান্তর কোণ বলে। আমাদের তথ্য জানা প্রয়োজন যে একান্তর কোণ হয় সরলরেখার ভিতরে, অর্থাৎ এর ভিতরে, এবং অনুরূপ কোণ হয় কি বাইরে এবং ভেতরে। এবং আরেকটা তথ্য হচ্ছে যে একান্তর কোণগুলো পরস্পর সমান, অনুরূপ কোণগুলো পরস্পর সমান। আমি আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ। এখন এখান থেকে আমাদের আরেকটা তথ্য প্রয়োজন। তথ্যটা হচ্ছে আমাদের কোনো গাণিতিক সমস্যাবলীতে, অর্থাৎ জ্যামিতিক সমস্যাবলীতে তোমাকে সমান্তরাল প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? সমান্তরাল। ধরো বললো এরকম একটা জ্যামিতি আছে, তোমাকে বললো যে এ বি সমান্তরাল সিডি, এটা প্রমাণ করো। কি প্রমাণ করতে বলছে? এ বি সমান্তরাল সিডি, এটাকে প্রমাণ করতে হবে। এখন এ বি সমান্তরাল সিডি হবে যদি তুমি এর ভিতরে অনুরূপ কোণ অথবা একান্তর কোণ সমান দেখাতে পারো, তাহলে কি হবে? তোমার এ বি সমান্তরাল সিডি হবে। এখন দেখো, আমরা তো এটা একান্তরের বেলায় করেছিলাম, কি আমরা একান্তর কোণ তো সমান দেখাইছি। যদি তুমি কোনো জ্যামিতিতে সমান্তরাল বিষয়টা প্রমাণ করতে চাও, তাহলে তোমাকে এখানে আসতে হবে, যে ছেদক তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ছেদক। ছেদক তৈরি করে হয় তোমাকে অনুরূপ জোড়া কোণ সমান দেখাতে হবে, নাহলে একান্তর কোণ জোড়া সমান দেখাতে হবে। সমান যদি তুমি দেখাতে পারো, তুমি তার পরের লাইনেই তুমি এ বি সমান্তরাল সিডি লিখতে পারো। এখন দেখো, যেহেতু আমি দেখাইছি, তাহলে কি আমি লিখতে পারি? অতএব এ বি সমান্তরাল সিডি। এখানে তোমাকে যে কোনো একটা দেখালে হবে। তাহলে আমি লিখতে পারলাম কি? এ বি সমান্তরাল সিডি। তাহলে আসলে সমান্তরালের ব্যাপারটা কি?
যে সমান্তরাল প্রমাণ করার জন্য আমাদের একান্তর কোণ জোড়া বা অনুরূপ কোণ জোড়া সমান দেখাতে হবে, দেখালে আমরা পরবর্তী লাইনে এটা লিখতে পারব। তাহলে বিপরীতভাবে আমি একটা উদাহরণ দিই। আমি ডিসি অফিস থেকে আমি সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে গেলাম, তাহলে ওখান থেকে নিশ্চয়ই আমি আবার ডিসি অফিসে আসতে পারি। আমি যদি যেতে পারি তাহলে তো আসতে পারি। এখন এখানে ব্যাপারটা হলো তাই, যদি ছেদক দ্বারা উৎপন্ন একান্তর বা অনুরূপ কোণ সমান হয় তাহলে কি রেখাদ্বয় সমান্তরাল হয়। তাহলে রেখাদ্বয় যদি সমান্তরাল হয় তাহলে নিশ্চয়ই ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ সমান হবে। অর্থাৎ তোমাকে যখন সমান্তরাল বলবে তখন তুমি একান্তর কোণ দেখাবে, কিন্তু তোমাকে যদি প্রথমেই বলে দেয় যে দেওয়া আছে এবি সমান্তরাল সিডি, তোমাকে প্রমাণ করতে হবে যে 1 কোণ সমান 2 কোণ, তোমাকে এটা প্রমাণ করতে হবে। এখন অর্থাৎ উল্টে গেছে, অর্থাৎ সেই গিয়ে ফেরত আসার মতো। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে একান্তর কোণ দ্বয় সমান। তাহলে তোমাকে কি করতে হবে, যে তোমার বলতে হবে যে আসলে হ্যাঁ একান্তর কোণ দ্বয় সমান, কারণ এদের ছেদক দ্বারা উৎপন্ন কোণ, এই কোণ দুটার ব্যাখ্যা দিতে হবে যে তুমি এই কোণটা কোথায় পেয়েছো। এখন তাহলে বলতে হবে যে এ বি সমান্তরাল যেহেতু সিডি এবং পি কিউ এদের ছেদক, তুমি সাথে সাথে কি করবে, এর সাথে মিল রেখে যে একান্তর কোণগুলো আছে অর্থাৎ 1 এর একান্তর এবং 2 একান্তর কোণ দুটো লিখে দেবে। লিখে দেওয়ার পরে বলবে যে আসলে এটি পি কিউ ছেদক দ্বারা উৎপন্ন, সুতরাং বলা যায় এ বি সমান্তরাল সিডি। অর্থাৎ সমান্তরাল থাকলে কোণ সমান হবে এবং কোণ সমান হলে আসলে সমান্তরাল হবে। আমরা বিপ্রতীপ কোণটা একটু আসি, আমাদের দরকার খুবই। আমরা দুইটা রেখা বিবেচনা করি। আমরা দুইটা রেখা বিবেচনা করলাম। আসলে ব্যাপার হচ্ছে দুইটি সরলরেখা দেখো ছেদ করছে একটা বিন্দুতে, আমি একটা বিন্দুর নাম দিই ও বিন্দু। তা দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে একটির বিপরীতে, অর্থাৎ মনে করো এ একটা কোণ আছে, এর বিপরীত নিশ্চয়ই এটা না, কিংবা এটা না, এর বিপরীত নিশ্চয়ই এটা, কারণ বিপরীত মানে সোজাসুজি যেতে হয়। তাহলে কী হবে, এর বিপরীত এইটা। তাহলে দুইটি সরলরেখা যদি একে অপরকে ছেদ করে তাহলে একটির বিপরীতে যে অপর যে কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের বিপরীত কোণ। আমরা এটাকে নাম দিই 1, এটাকে নাম দিই আমরা 2। তাহলে কি হবে 1 এবং 2 এই দুইটা কোণ। এখন ব্যাপার হচ্ছে যে এই একটি সরলরেখা অপর সরলরেখাকে ছেদ করলে যে বিপরীত কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান হয়। তাহলে আমাদের কি লাগবে, সমান লাগবে এখানে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি বিপ্রতীপ কোণ। একইভাবে দেখো আমরা যদি এটা বলি, এটাকে আমরা নাম দিলাম 3, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা নাম দিই 4। তাহলে কি লেখা যায় যে 3 কোণ সমান 4 কোণ? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। তা আসলে আমাদের কি, আমাদের জ্যামিতি প্রণয়ের জন্য আরেকটা জিনিস আমাদের প্রায়ই কাজে লাগে, সেটা হচ্ছে যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ একটির বিপরীত অপর যে কোণটা আছে তারা কি পরস্পর সমান হয়, আমরা এটাও মনে রাখবো। আচ্ছা, এবার আমরা সরল কোণটা নিয়ে একটু বলবো। আগে তোমাদের বিষয়গুলো বলি, আমরা পরবর্তী ক্লাসে আমরা সমাধান করব। যদি আমরা আজকে সময়টা না কুলাতে পারি তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা জ্যামিতিক সমস্যার সমাধান করব। তো দেখো আমরা একটা রশ্মি
আর একটা রশ্মি আমরা নিচ্ছি, এখন প্রথম রশ্মির প্রান্তবিন্দু কি, এটা প্রথম রশ্মি, আর এটা হচ্ছে দ্বিতীয় রশ্মি। এখন প্রথম রশ্মির প্রান্তবিন্দু এটা, দ্বিতীয় রশ্মির প্রান্তবিন্দু আমি একসাথে লাগাইছি, একসাথে কি যুক্ত করে দিছি। এখন ব্যাপার হচ্ছে তাহলে দুইটা রশ্মির প্রান্তবিন্দু যদি একত্রিত হয় এবং সেখানে একটা কোণ যদি উৎপন্ন হয়, সেই কোণটা হচ্ছে সরল কোণ। তাহলে এই প্রান্তবিন্দু একসাথে হয়েছে, এবার এখানে দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা উপরেও হতে পারে, এটা নিচেও হতে পারে। তাহলে আমরা একটা বিবেচনা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আসলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে সরল কোণ। এটা আমাদের কি কোণ হলো, সরল কোণ। তাহলে কি হলো, সরল কোণ বলতে কি বোঝায়, যে দুইটি রশ্মি তাদের মিলিত প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। এই সরল কোণের একটা মান আছে, এই সরল কোণের মানটা হচ্ছে, তোমরা চাঁদা খেয়াল করছো নিশ্চয়ই, চাঁদা আসলে একটা চাঁদা কেমন হয়, অর্ধ এরকম হয়, অর্ধেকটা হয়, তাই তো। আসলে এই পুরাটা কত বলো তো, এই পুরাটা যদি আমরা কোণ পরিমাপ করি তাহলে কত হবে, এর অংশ কি 90 ডিগ্রি, আর এর অংশ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে মোট কত ডিগ্রি হলো, 180 ডিগ্রি। দেখো তো এখানে এটা কি না, আবার আর একটু বড় করে আঁকি, একটু চাঁদার মতো বড় করে আঁকি, আমরা এগুলো মুছে ফেলি, আর একটু চাঁদার মতো বড় করে আঁকি, দেখো তো একটা চাঁদার মতো হয়ে গেছে না। তাহলে যদি এইটা 180 ডিগ্রি হয়, এটা 180 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটাও নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। তাই বলা হয় যে সরল কোণের পরিমাপ আসলে কত, 180 ডিগ্রি। তাহলে সরল কোণের পরিমাণটা কত হচ্ছে, 180 ডিগ্রি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এর ভিতরে যে বেসিক যে বিষয়গুলো আছে, তোমরা এগুলো ভালোভাবে পড়ে ফেলবে, তোমাদের এটাই থাকবে বাসার কাজ। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই সম্পর্কিত আমরা গাণিতিক সমস্যাবলীর সমাধান করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।